কমপ্লিট তো ডেসক্রাইব করিনি, অ্যাম্ফিবলিক পাথওয়ে জাস্ট মিনিং বলে দিয়েছিলাম। ইএমপি ইজ এ গুড এক্সাম্পল অফ অ্যাম্ফিবলিক পাথওয়ে। ইএমপি পাথওয়ে is a good example of amphibolic pathway. So amphibolic wordটার meaning I think explain করেছিলাম last ক্লাসে। Amphibolic means that pathway that involve in both anabolism as well as catabolism. Yes or no? Amphibolic means this pathway involved in catabolism also as well as anabolism also. Catabolism and anabolism both performing reaction করছে in a single pathway. That time the pathway is known as amphibolic because dual nature show করছে। Clear? Catabolism তো আমরা দেখেই এসেছি। Catabolism আমরা clear দেখে এসেছি, গ্লুকোজ ব্রেকডাউন হচ্ছে 10 reaction catalyzed স্টেপে পাইরুভেটে with the help of 2 ATP net gain, 10 enzyme catalyzed reaction, 2 ATP net gain as well as 2 NADH ও তৈরি হচ্ছে, যেটার নাম দিয়েছিলাম আমরা গ্লাইকোলাইসিস ইএমপি পাথওয়ে। তো ক্যাটাবলিজমে 100% পারফর্ম করে, দ্যাট মিন্স গ্লুকোজ 6 কার্বন পাইরুভেট 3 কার্বনে কনভার্ট করে দিল, মানে লার্জ মলিকিউলকে সিম্পল মলিকিউলে কনভার্ট করে। অ্যানাবলিজমে কি পারফর্ম করতে পারে? ইয়েস করতে পারে। ইএমপি পাথওয়ে অ্যানাবলিজমে পারফর্ম করতে পারে, দ্যাট মিন্স pyruvate pyruvate can be used up by the help of EMP enzymes. Enzymes আমরা 10 enzyme catalyzed reaction দেখেছিলাম গ্লাইকোলাইসিসে। ওভারঅল মোটামুটি সব এনজাইমই কাজে লাগবে, দু একটা এনজাইম চেঞ্জ হবে, আদারওয়াইজ অল এনজাইমস এখানে তোমার ইনভলভ হবে পাইরুভেট কে কনভার্ট করে দেবে গ্লুকোজে। পাইরুভেট কে কনভার্ট করে দেবে গ্লুকোজে। সো অ্যানাবলিজমের কেসে সেম এনজাইম ইউজ হচ্ছে, মোরাললেস সেম, নট অল, and the pathway is known as gluconeogenesis. Pathway known as gluconeogenesis. ঠিক আছে? So that is why এটাকে আমরা অ্যাম্ফিবলিক পাথওয়ে বলেছি। এই পার্টটা তো আমরা দেখে এসেছি, অ্যানাবলিজমের পার্টটা এখন চেক করব। ঠিক আছে, চলো। তো ইএমপি হেডিং হচ্ছে ইএমপি পাথওয়ে অ্যাকশন অন অ্যানাবলিজম রিঅ্যাকশন, or ডাইরেক্টলি আমরা গ্লুকোনিওজেনেসিস দেখতে পারি হেডিং দিয়ে। গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিসে ইএমপি পাথওয়ে মোস্ট অফ দ্য এনজাইম ওয়ার্ক করবে, মেনি অফ দ্য এনজাইমস of EMP also work on gluconeogenesis pathway. Gluconeogenesis pathway. Most of the enzyme work on মানে কোন এনজাইম গুলো ওয়ার্ক করবে নেক্সট পয়েন্টে বলে দিচ্ছি। Those are reversible reaction. Those are reversible in nature. These reactions also utilized in gluconeogenesis. Reversible মানে যেটা এ থেকে বি হচ্ছিল, আবার ও কি করবে, বি থেকে এ তে কনভার্ট করে দেবে। So those are reversible in nature. These enzymes are utilized. তো আমাকে বলো ইএমপি পাথওয়েতে
হাউ মেনি স্টেপস আর ইরিভার্সেবল? কটা স্টেপস আছে যেটা ইরিভার্সেবল? বলো। irreversible steps in EMT. কি হলো? How many steps are irreversible in nature in EMP? টোটাল 10 এর মধ্যে কটা ছিল irreversible স্টেপ? শুনতে পাচ্ছ আমার ভয়েস? অডিও ক্লিয়ার? অডিও কি শোনা যাচ্ছে? ভয়েস কি আমার শোনা যাচ্ছে? যদি শোনা যায় আনসার করবে। 3টে। 3টে। কি কি স্টেপস আর কি এনজাইম ইনভলভ আছে? enzyme name in that step? হেক্সোকাইনেজ। Next. ফসফোফ্রুক্টোকাইনেজ। Next. পাইরুভেট কাইনেজ। একবার আমি তো ক্লিয়ার বলেছিলাম যত কাইনেজ আছে সেগুলো হচ্ছে তোমার সব ইরিভার্সেবল এক্সেপ্ট গ্লিসারালডিয়া 3 ফসফেট কাইনেজ। গ্লিসারালডিয়া 3 ফসফেট কাইনেজের স্টেপটা হচ্ছে বাই ডাইরেকশনাল, মানে বোথ ওয়ে রিঅ্যাকশন হতে পারে। আদার দ্যান যা কাইনেজ এনজাইম আছে all are irreversible. HK, PFK and PK, these all enzyme steps are irreversible steps. ওকে, তাহলে এই স্টেপস গুলো যখন গ্লুকোনিওজেনেসিসে আমরা যাব, এই এনজাইম গুলো কি কাজ করতে পারবে? এই এনজাইম গুলো কি কাজ হবে? তো ইরিভার্সিবল স্টেট, অপোজিট রিঅ্যাকশন করবে কি করে? পসিবল কি? তাহলে এর না। বদলে এর এর এইগুলোকে আমরা চেঞ্জ করব গ্লুকোনিওজেনেসিসে উইথ আনাদার সেট অফ এনজাইম। কি বলছি কি বুঝতে পেরেছো? তো এইচ কে চেঞ্জ হয়ে আসে গ্লুকোজ 6 ফসফেটেজ। গ্লুকোজ 6 ফসফেটেজ। আচ্ছা, পিএফকে চেঞ্জ হয়ে যাবে ডিউরিং গ্লুকোনিওজেনেসিস ফ্রুক্টোজ 16 বিস ফসফেটেজ। ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেটেজ। আর পাইরুভেট কাইনেজ কে চেঞ্জ করার জন্য দুটো এনজাইম লাগবে। ফার্স্ট এনজাইম পাইরুভেট কার্বক্সিলেজ, pyruvate carboxylase, and the second enzyme tape carboxykinase. Tape carboxykinase.
তো ব্ল্যাকটা হচ্ছে তোমার ইরিভার্সিবল স্টেপস ইন ইএমপি পাথওয়ে, যেটার জন্য আমাদের চেঞ্জ করতে হলো এনজাইম, and that enzymes are listed in red color in gluconeogenesis. ঠিক আছে, তো পাথওয়ে দেখবো আমরা। জাস্ট ব্যাক পাথওয়ে, যেভাবে আমরা গ্লুকোজ থেকে পাইরুভেটে গেছি, এখানে আমরা ব্যাক রিয়াকশন করে 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 যাবো হচ্ছে তোমার গ্লুকোজে। হ্যাঁ, অবভিয়াসলি ইরিভার্সিবল স্টেপসে আমরা চেঞ্জ করব। তাহলে রিয়াকশনটা আমরা পিছন দিয়ে ধরছি, দ্যাট মিন্স পাইরুভেট থেকে স্টার্ট করছি। পাইরুভেট থেকে স্টার্ট করছি। পাইরুভেট ফার্স্টে যাবে হচ্ছে অক্সালো অ্যাসিটেট, oxalo acetate with the help of enzyme pyruvate carboxylase, pyruvate carboxylase। এই স্টেজে একটা এটিপি নিডেড, এটিপি লাগবে, এডিপি প্লাস পিআই প্রডিউস করবে। Oxalo acetate next convert into phosphoenol pyruvate, that means PEP. PEP convert হলো by the enzyme PEP carboxykinase, PEP carboxykinase। এইখানে একটা জিটিপি লাগবে, জিডিপি প্লাস পিআই। সো জিটিপি কে আমরা ইকুইভ্যালেন্ট টু এটিপি ও ধরতে পারি। তার মানে একটা স্টেপ বাইপাস করার জন্য, জাস্ট ওয়ান ইরিভার্সিবল স্টেপটাকে বাইপাস করার জন্য দুটো স্টেপ এসছে, দুটো এনজাইম লেগেছে, দুটো এটিপি খরচ হয়েছে, একই না? হ্যাঁ। ঠিক আছে, এবার পেপ চলে এসছে। এর পরের রিঅ্যাকশন গুলো দেখো সবই তোমার রিভার্সিবল ছিল। তো সেম এনজাইম ওয়ার্ক করবে, পেপ থেকে কোথায় যাবে? ব্যাক রিঅ্যাকশন করে, মনে আছে? 2PG, দেন কোথায় যাবে? 3PG, দেন 1,3 BPG, 1,3 BPG তে যাওয়ার টাইমে একটা এটিপি লাগবে। দেন 1,3 BPG ব্যাক রিঅ্যাকশন করে চলে যাবে তোমার গ্লিসারলডেহাইড 3 ফসফেট গ্যাপ। দেখো এখানে এনজাইম গুলো কি কোনো আলাদা? না, সেম এনজাইম। তার মানে 2PG থেকে পেপে কনভার্ট করছিল কে? ফসফোগ্লিসারেট, সরি এনোলেজ, এনোলেজ। তো সেম এনজাইম এখানে ইনভলভ করবে পেপকে 2PG তে। 2PG থেকে 3PG তে কনভার্ট করছিল, মানে 3PG টু 2PG কনভার্ট করছিল হচ্ছে ফসফোগ্লিসারেট মিউটেজ, যেটা নাম দিয়েছিলাম হচ্ছে পিজিএম। সো পিজিএমই ওয়ার্ক করে দেবে বিকজ রিভার্সেবল 2PG কে 3PG তে। আচ্ছা, 3PG টু 1,3 BPG এখানে সেম রিঅ্যাকশন করবে, যে এনজাইমটা 1,3 BPG থেকে 3PG তে আনছিল ফসফোগ্লিসারেট কাইনেজ, পিজি কে ফসফোগ্লিসারেট কাইনেজ। ওকে, 1,3 BPG তো টু গ্যাপ করাচ্ছিল হচ্ছে গ্যাপ ডিএইচ, তো সেম রিঅ্যাকশন। আমরা বলছিলাম বারবার শুধুমাত্র চেঞ্জ কোথায় হবে? চেঞ্জ হবে ইরিভার্সিবল স্টেপে ডিফারেন্ট এনজাইম দিয়ে, আদারওয়াইজ
সেম এনজাইম অ্যাজ ইএমপি পাথওয়ে, গ্লুকোনিওজেনেসিসও সেম। এত অবধি ক্লিয়ার? তারপরে হাফটা লিখবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে একটা মলিকিউল পাইরুভেট, ওয়ান মলিকিউল অফ পাইরুভেট, ওয়ান মলিকিউল অফ গ্যাপ তৈরি করলো। এরকম ভাবে সেম ওয়েতে ওয়ান পাইরুভেট, সেম ওয়েতে, ঠিক আছে, রিয়াকশন করে তৈরি করবে হচ্ছে ডিএইচএপি। ডিএইচএপি, তাহলে টু মলিকিউলস অফ পাইরুভেট অ্যাকচুয়ালি নিড টু মেক আ গ্লুকোজ। তাহলে আমরা স্টার্ট করব টু মলিকিউল দিয়ে। একটা পাইরুভেট গ্যাপে যাবে আর একটা পাইরুভেট সেম রিয়াকশন করে চলে যাবে হচ্ছে গ্যাপে। আর একটা তৈরি করবে সেম এনজাইম দিয়ে গ্যাপ, এই সরি গ্যাপ। সেম এনজাইম মানে কি, ওই তিন দিয়ে টু মলিকিউলস অফ গ্যাপ তৈরি হবে, ওয়ান মলিকিউল অফ গ্যাপ, তিন দিয়ে তৈরি করে দেবে হচ্ছে ডিএইচএপি। তো এখন হচ্ছে ওয়ান মলিকিউল অফ গ্যাপ আছে, ওয়ান মলিকিউল অফ গ্যাপ আছে। দেখেন এত অব্দি রেখে দিলাম, তারপরে মুছে দেবো। কেসটা কি বোঝা গেল? কি করলাম এখানে, সব এখানে টু 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 করে লাগবে। এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ ওকে, এবার গ্যাপ আর ঢ্যাপের মধ্যে কম্বিনেশন হবে। ইএমপি তে ব্রেকডাউন হয়েছিল, এখানে কম্বিনেশন হবে, তৈরি করবে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। সো ঢ্যাপ আর গ্যাপ কম্বিনেশন হবে, প্রডিউস করবে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। মলিকিউল obviously one molecule, ঢ্যাপ 3 কার্বন, গ্যাপ 3 কার্বন, মিক্স আপ হয়ে 6 কার্বন ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি করছে। এর পরের রিঅ্যাকশনটা ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে 6 ফসফেট, পিএফ কি করতে পারবে? এই রিঅ্যাকশন অবধি করে দেবে আইলোলেজ। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট টু ফ্রুক্টোজ 6 ফসফেট, এটা কে করাচ্ছিল? পিএফ কে করাচ্ছিল, এন্ড পিএফ কে যখন ওয়ার্ক করছিল সেটা ছিল ইরিভার্সিবল। তাহলে এখানে আমরা কি দিয়ে রিপ্লেস করব বলেছি? এনজাইম নেম ফ্রুক্টোজ 6 ফসফেট প্রডিউস হবে, বাট পিএফ কে না, সেপারেট নাম, সেপারেট এনজাইম লাগবে। এনজাইম নাম কি? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটেজ। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটেজ। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটেজ এনজাইম কাজ করবে, সিম্পল নেম হচ্ছে এফবিপিএস, এফবিপেজ। ওখানে কাজ করেছিল পিএফ কে, এখানে কাজ করবে হচ্ছে এফবিপেজ। এই যখন কাজ করবে 1 মলিকিউল অফ ওয়াটার ইনসার্ট করে দেবে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে, একটা ফসফেটকে খুলে নিয়ে চলে আসবে। কোন ফসফেটটা খুলবে? 1 থেকে খুলে যাবে। দেখো নেক্সট রিঅ্যাকশনে কি হবে, ফ্রুক্টোজ 6 ফসফেট ব্যাকে চলে যাবে গ্লুকোজ 6 ফসফেটে, গ্লুকোজ 6 ফসফেটে। দিস রিঅ্যাকশন ইজ রিভার্সিবল, দ্যাট মিন্স এখানে সেম এনজাইম ইএমপি কাজ করবে, ফসফোগ্লিসারেট মিউটেজ, সরি এর নাম হচ্ছে ফসফোগ্লুকোজ মিউটেজ আইসোমারেজ, পিজিআই, ফসফোগ্লুকো আইসোমারেজ, পিজিআই কাজ করবে, যেটা অ্যাজ ইট ইজ নরমাল ইএমপি পাথওয়ে। বাট এর পরের রিঅ্যাকশনটা এটা কিন্তু ইরিভার্সিবল ছিল, ফ্রুক্টোজ গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজে কনভার্সনের টাইম। এখানে কাজ করছে কে? এখানে কাজ করছে গ্লুকোজ 6 ফসফেটেজ, গ্লুকোজ
সিক্স ফসফেটেজ। এবার তোমরা বুঝতে পারছো যে কেন ফসফেটেজ নামটা দিয়েছি, কেন একটা ফসফেটকে বার করতে হচ্ছে। এন্ড ফসফেটেজ ওয়াটার ইউজ করে ফসফেটকে বের করে দেয়। তো পাইরুভেট থেকে কি গ্লুকোজ তৈরি করা পসিবল সেলের জন্য? বলবে হ্যাঁ। পসিবল। কত মলিকিউল অফ পাইরুভেট ইনভলভ হলো টোটাল রিঅ্যাকশনে? 2 মলিকিউলস। টোটাল এটিপি কটা খরচ হয়েছে আমাকে হিসেব দেবে। From 2 molecules of pyruvate making a time total ATP utilization 2 pyruvate to 1 molecule of glucose, total ATP কটা লেগেছে? জিটিপি কেও এটিপি হিসাবে ধরবে, ঠিক আছে? যেটা জিটিপি লিখেছি ওটাও এটিপি ইকুইভ্যালেন্ট হবে। So how many ATP are needed to make 1 molecule of glucose from 2 molecule of pyruvate? Total ATP need 8টা। 8টা কি? ছটা দেখতে পাচ্ছি তো, 8টা কোথায় গেল? 3টে স্টেপে এটিপি লাগছে তো, না 4টে? 3টে স্টেপ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে পাইরুভেট টু অক্সালোঅ্যাসিটেট। 6টা। হ্যাঁ, অক্সালোঅ্যাসিটেট টু ফসফেনল পাইরুভেট, আর হচ্ছে 3 ফসফোগ্লিসারেট টু 1,3-BPG। So 6 molecules of ATP are needed. তাহলে ক্লিয়ার বোঝা যাচ্ছে এটা অ্যানাবলিজম রিঅ্যাকশন। এটিপি লাগছে, পাইরুভেট 3 কার্বন ছিল, তৈরি করলো লার্জ কম্পোনেন্ট মানে কমপ্লেক্স কম্পাউন্ড 6 কার্বন। সো ইট ইজ আ অ্যানাবলিক রিঅ্যাকশন। সো অ্যানাবলিজম অফ ইএমপি যদি কোশ্চেনে দেয়, ঘাবড়ানোর কিছু নেই, বিকজ অ্যানাবলিজম অফ ইএমপি অ্যাকচুয়ালি গ্লুকোনিওজেনেসিস। Gluconeogenesis, because most of the enzyme used in EMP also need in the gluconeogenesis process. Just আমরা তিনটে এনজাইম কে চেঞ্জ করব, other than that all the similar enzyme, তাই তো? তো gluconeogenesis এর 7 enzyme clearly দেখতে পেলাম, 7 enzymes are same, only 3 enzymes, 3 তো না অ্যাকচুয়ালি 4টে, কারণ একটা স্টেপের জন্য দুটো এনজাইম এক্সট্রা লেগেছে। So 4 enzymes are different. 4 enzymes are different for 3 steps, for 3 irreversible steps. Gluconeogenesis clear কিনা বলবে? হ্যাঁ। এবার কোশ্চেন হচ্ছে কখন গ্লুকোনিওজেনেসিস হবে, কোন টাইমে, আর কখন গ্লাইকোলাইসিস করবে। সো এটা নিয়ে একটা কনফিউশন সেল, মানে কনফিউশন, আমাদের সেলের কোনো কনফিউশন নেই, সেল একদম ক্লিয়ার থাকে কোন টাইমে গ্লাইকোলাইসিস করবে, কোন টাইমে মানে কোন টাইমে ইএমপি করবে, আর কোন টাইমে গ্লুকোনিওজেনেসিস করবে, ঠিক আছে? সো এটা আমরা একটু দেখে নিই। Glucose and gluconeogenesis মানে EMP pathway and gluconeogenesis connection. Gluconeogenesis regulation. আমাকে আনসার করবে, যদি সেলের মধ্যে গ্লুকোজ বেশি থাকে হাই কোয়ান্টিটিতে, তাহলে কোন জায়গায় নিয়ে যাবে, ইএমপি না গ্লুকোনিওজেনেসিস? গ্লুকোজ কনসেন্ট্রেশন হাই ইনসাইড দ্য সেল, দ্যাট টাইম ইএমপি রান করবে না গ্লুকোনিওজেনেসিস রান করবে? ইএমপি। ওকে, ইএমপি রান করবে, কারণ ব্রেকডাউন করতে হবে।
যখন গ্লুকোজ কনসেন্ট্রেশন ডাউন হবে দ্যাট টাইম সেল কি চাইবে গ্লুকোজ তৈরি করতে মেকিং প্রসেসে যাবে একই না গ্লুকোনিওজেনেসিস হবে। দেন ইএমপি স্টপ করে দিয়ে তৈরি করে দেবে মানে স্টার্ট করে দেবে গ্লুকোনিওজেনেসিস। আবার অল্টারনেটিভ দেখো এটিপি দিয়ে, যদি এটিপি হাই থাকে সেলে কোনটা রান করবে এটিপি হাই গ্লুকোনিওজেনেসিস না গ্লাইকোলাইসিস? বলো। গ্লাইকোলাইসিসে এটিপি তৈরি হয়, গ্লুকোনিওজেনেসিসে এটিপি লাগে, তাহলে এটিপি হাই আছে সেল কি করবে আরো তৈরি করবে নাকি ওটাকে ইউটিলাইজ করার চেষ্টা করবে? ওটাকে ইউজ করবে। ইউজ করবে তার মানে কোন প্রসেসে ঢোকাবে? গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস। অপোজিটটা তো বোঝাই যাচ্ছে, এটিপি যখন লো তখন আরো ভাঙতে চাইবে এটিপি গ্লুকোজকে এটিপি নেওয়ার জন্য, তখন গ্লাইকোলাইসিসে নিয়ে চলে যাবে। আচ্ছা আর একভাবে দেখো নাম্বার 3 এএমপি কনসেন্ট্রেশন। এএমপি কনসেন্ট্রেশন, এএমপি তৈরি হয় হচ্ছে এটিপি ব্রেকডাউন হয়ে। এবার ঠান্ডা মাথায় ভেবে বলো কোনটার সময় কোনটা হবে? এএমপি ব্রেকডাউন মানে এটিপি ব্রেকডাউন করলে এএমপি তৈরি হবে, ট্রাইফসফেট থেকে মনোফসফেটে চলে আসবে। তো এএমপি যখন হাই তখন সেল কোথায় নিয়ে যাবে? বলো। এএমপি হাই হলে ইএমপি হবে। ক্যালকুলেশনটা একটু করে নাও না। এএমপি হাই মানে হচ্ছে এটিপি কম, তো এটিপি কম মানে আমরা কি দেখলাম? দুটোই হাই করে দিয়েছে না, একটাই লো হবে। এটিপি লো মানে কোথায় যাবে? ইএমপি তে। এএমপি লো মানে ক্লিয়ারলি বুঝতে পারছো এটিপি ভাঙছে না, এটিপি হাই আছে। এটিপি হাই মানে কি আছে? গ্লুকোনিওজেনেসিস। পয়েন্ট বুঝতে পারছো? তাহলে গ্লুকোনিওজেনেসিস হবে না গ্লাইকোলাইসিস হবে, এটা হাইলি কন্ট্রোল পয়েন্ট। সেল এটাকে কন্ট্রোল করে, যখন এই ধরনের কন্ডিশন দেখতে পায় সেল রেকগনাইজ করে এন্ড তার বেসিসে ডিসিশন নেয় কোন পাথওয়েটা রান হবে। ঠিক আছে? যদি এই ডিসিশন পয়েন্টটা নষ্ট হয়, মেন এই ডিসিশন পয়েন্টটা কে নেয় জানো? ইএমপি হবে না গ্লুকোনিওজেনেসিস হবে? আগের দিন বোধহয় বলছিলাম পিএফকে এনজাইম, PFK1 ইন গ্লাইকোলাইসিস, আর এদিকে হচ্ছে গ্লুকোনিওজেনেসিস এর FB পেজ 1। এই দুটো এনজাইম মেন রেগুলেটর কোথায় যাবে? ইএমপি ঢুকবে না গ্লুকোনিওজেনেসিস এ ঢুকবে? PFK1 and FB পেজ 1 এরা নিজেদের মধ্যে কোঅর্ডিনেট করে রেগুলেট করে which pathway should run to the cell, go for the glycolysis or go for gluconeogenesis। যদি এখানে কোনোভাবে এই রেগুলেশন পয়েন্টটা যদি তোমার কোনোভাবে ডিসব্যালেন্স হয় বা কাজ করে না, তখন কি হতে পারে বলতো? গ্লুকোজ তৈরি হবে, গ্লুকোজ ব্রেকডাউন হবে, গ্লুকোজ তৈরি হবে, গ্লুকোজ ব্রেকডাউন হবে, আলটিমেটলি কিছু হবে সেটা লাভ।
গ্লাইকোলাইসিসে তোমার এই গ্লুকোনিওজেনেসিসে পাইরুভেট থেকে গ্লুকোজ তৈরি করে দিল, আবার সঙ্গে সঙ্গে তোমার গ্লাইকোলাইসিস চালু হয়ে যাবে, গ্লুকোজ পাইরুভেটে ভেঙে যাবে। তো এটা যদি কন্টিনিউ চলতে থাকে সেলের কি কোনো লাভ হবে? আলটিমেটলি কোনো লাভ হবে না। তাহলে একটা কুইক অ্যান্ড রেসপন্স নিতে হবে অ্যান্ড কুইক কন্ট্রোল পয়েন্টে যেতে হবে। যদি গ্লাইকোলাইসিস চলে তাহলে অনেকক্ষণ ধরে গ্লাইকোলাইসিসই চলবে, আফটার দ্যাট এটাকে স্টপ করে গ্লুকোনিওজেনেসিসে নিয়ে যাওয়া হবে। এরকম না যে একটা রান করবে গ্লাইকোলাইসিস আর একটা রান করবে গ্লুকোনিওজেনেসিস, যদি এটা চলতে থাকে তাহলে আলটিমেটলি সেলের তো কোনো লাভই হচ্ছে না, উল্টে দেখো এটিপি লস্ট হচ্ছে। উল্টে এটিপি লস্ট হচ্ছে কেন? ওয়ান রাউন্ড তোমার গ্লাইকোলাইসিস করতে 2 এটিপি প্রডিউস হয়, আবার ওয়ান রাউন্ড যদি পাইরুভেট থেকে গ্লুকোজে যায় তাহলে 6 এটিপি ইউটিলাইজ হয়, তার মানে 4 এটিপি করে লস্ট হচ্ছে সেলের। এই কন্ট্রোল পয়েন্টটা যদি কোনোভাবে লস্ট হয়ে যায়, কোনোভাবে হারিয়ে যায়, সেল যদি না করতে পারে মেনটেন, তাহলে আলটিমেটলি সেলের জন্য বিরাট ক্ষতি। কারণ 4 এটিপি করে লস হবে এক রাউন্ড গ্লাইকোলাইসিস, এক রাউন্ড গ্লুকোনিওজেনেসিস করলে, একই না? হ্যাঁ। That is why fine control করে, and PFK1 আর FBPase1 these are the two enzymes control করবে কোন জায়গায় ঢুকাবে সেলকে, মানে কোন পাথওয়েতে রান করাবে। সো অ্যান্টিপোলিক পাথওয়ে ডান। আরো দুটো পাথওয়ে পড়বো আজকে। পাথওয়ে তোমাদের যা আমি বুঝতে পারছি তোমরা না করছো, প্র্যাকটিস না করছো, মানে বাড়িতে একবারও দেখছো না, যার জন্য এখানে আনসার করতে পারছো না। বাড়িতে যদি প্র্যাকটিস না করো বা এখন থেকে স্টার্ট না করো তাহলে প্রবলেমটা কি হবে, এরপর আরো পাথওয়ে জমা হবে এবং পাথওয়ে করতে গিয়ে তখন সবই ভুলে যাবে। তো এখন থেকে স্টার্ট করে দাও, গ্লাইকোলাইসিস যখন হয়েছে গ্লাইকোলাইসিস স্টার্ট করে দাও। আজকে আরো দুটো পাথওয়ে দেখাবো, একটার নাম হচ্ছে পেন্টোজ ফসফেট পাথওয়ে, একটার নাম হচ্ছে ইডি পাথওয়ে। তাহলে আরো পাথওয়ে এখন জমতে শুরু করবে, ঠিক আছে? তো এখন থেকে স্টার্ট করো। চলে যাব হচ্ছে আমরা পেন্টোজ ফসফেট পাথওয়ে। পেন্টোজ ফসফেট পাথওয়ে, সিম্পল নেম পিপিপি, और অনেক ভাবে বলা যায়, ঠিক আছে? এই পাথওয়েটাকে পিপি পাথওয়েও বলে, पेंटोस फॉस्फेट पाथवे, और फॉस्फोग्लूकोनेट पाथवे बोले। और হেক্সোজ মোনোফসফেট শান্ট এটাও বলে, হেক্সোজ মোনোফসফেট শান্ট, SHUNT মোনোফসফেট শান্ট, এটা অ্যাকচুয়ালি HMP পাথওয়ে বলে, HMP ফর হেক্সোজ মোনোফসফেট থেকে এসেছে। তো পেন্টোজ ফসফেট পাথওয়ে অনেকগুলো ডিফারেন্ট নেম দিলাম, পিপিপি, পিপি পাথওয়ে, এইচএমপি পাথওয়ে, ফসফোগ্লুকোনেট পাথওয়ে, ঠিক আছে? তো ওয়ান বাই ওয়ান যখন আমি পুরো পাথওয়েটা লিখে নেবো তারপরে আমি মিনিং গুলো বলবো। পেন্টোজ ফসফেট পাথওয়ে consists of two phase. Consist of two phases. Number one, oxidative phase, যেখানে অক্সিডেশন হবে, and number two, non-oxidative phase. তো জাস্ট আগে কিছু মেনশন করি ফিচার্স, তারপর আমরা পুরো পাথওয়েটা দেখছি। অক্সিডেটিভ ফেজে যেটা হয়, গ্লুকোজ 6 phosphate oxidized
oxidized to 6-phosphogluconate. Oxidized to 6-phosphogluconate. তাহলে ফার্স্ট প্রোডাক্ট ইন পেন্টোজ ফসফেট পাথওয়ে কি নাম? ফার্স্ট প্রোডাক্ট, শোনা যাচ্ছে তো? ভয়েস ক্লিয়ার? হ্যাঁ। ওকে, ফার্স্ট প্রোডাক্ট অফ দ্য পেন্টোজ ফসফেট পাথওয়ে কি নাম? 6-phosphogluconate. দ্যাট ইজ ওয়াই আমি এখানে নাম দিয়েছি, দেখো পেন্টোজ ফসফেট পাথওয়ের আনাদার নেম দিয়েছি, দেখো phosphogluconate pathway. Phosphogluconate pathway naming এর পেছনে রিজন হচ্ছে the first product in the pentose phosphate pathway is the oxidation of glucose 6-phosphate to make 6-phosphogluconate. Clear? Point clear? Okay. হ্যাঁ। আমি একটু আগে বললাম প্রত্যেকটা সিগনিফিকেন্স আছে, একটা একটা করে যাবো, দেন বুঝতে পারবে। In turn, 6-phosphogluconate further oxidized and decarboxylated to make 5-carbon sugar. That is pentose sugar. So 6-phosphogluconate another round oxidation এ যায়, and this time oxidation এর সাথে decarboxylation হচ্ছে, মানে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে, that means একটা কার্বন কমে যাবে, 6 কার্বন থেকে চলে আসবে 5 কার্বন সুগারে। ঠিক আছে, তো 5 কার্বন সুগার মানে পেন্টোজ সুগার। এবার দেখো কেন ওটাকে নাম দিয়েছিলাম আমরা, এবার চেক করো, নাম দিয়েছিলাম পাথওয়েটার নাম পেন্টোজ ফসফেট পাথওয়ে, বিকজ এখানে যেগুলো সুগারের কনভার্সন হবে এরপর থেকে নন অক্সিডেটিভ ফেজে, সব পেন্টোজ সুগারের কনভার্সন হবে নন অক্সিডেটিভ ফেজে যখন ঢুকছে। সো পেন্টোজ ফসফেট মানে পেন্টোজ সুগার এখানে ডমিনেট করবে, দ্যাটস ওয়াই নাম হচ্ছে পেন্টোজ ফসফেট পাথওয়ে। বোঝা গেল? হ্যাঁ। ওকে, নেক্সট পয়েন্টে যাব। ডিউরিং অক্সিডেটিভ ফেজ NADP plus used rather NAD plus in EMP. খেয়াল করে দেখো, আমরা যখন EMP তে লিখেছিলাম একটা স্টেজে NAD plus কি ইউজ করেছিলাম, বাট এখানে কিন্তু NADP plus ইউজ হবে। ঠিক আছে, সো NADP plus used in pentose phosphate pathway, NAD used in glycolysis EMP pathway. So oxidative phase features done. ঠিক আছে, এখান থেকে আরেকটা মিনিং বলে দিই। এই দেখো অক্সিডেটিভ ফেজের স্টার্টিং পয়েন্ট দেখো গ্লুকোজ 6-ফসফেট থেকে স্টার্টিং পয়েন্ট, মানে EMP পাথওয়ের ফার্স্ট রিঅ্যাকশন গ্লুকোজ টু গ্লুকোজ 6-ফসফেট হয়ে গেছে, দেন গ্লুকোজ 6-ফসফেট আর EMP পাথওয়েতে ঢুকছে না, মানে গ্লাইকোলাইসিসে যাচ্ছে না, ও বাইপাস হয়ে যাচ্ছে, বাইপাস হয়ে কোথায় চলে যাচ্ছে? পেন্টোজ ফসফেট পাথওয়ে। দ্যাট ইজ ওয়াই এই টার্মটা দেওয়া আছে, দেখো শান্টিং, দ্যাট ইজ ওয়াই এই টার্মটা দেওয়া আছে শান্ট। শান্ট মানে হচ্ছে তোমার বাইপাস হওয়া, মানে যে রুট দিয়ে যাচ্ছিল সেই রুটে না গিয়ে চেঞ্জ হয়ে গেল। কেসটা বোঝা গেল? নর্মাল গ্লাইকোলাইসিসে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট তারপর ফ্রুক্টোজ 6-ফসফেট হওয়ার কথা, বাট আর ঢুকবে না ফ্রুক্টোজ 6-ফসফেট, গ্লুকোজ 6-ফসফেট বাইপাস হয়ে চলে গেল তোমার 6-ফসফোগ্লুকোনেটে। সো এখানে কি হচ্ছে? শান্টিং হচ্ছে। কার শান্টিং হচ্ছে? গ্লুকোজ 6-ফসফেট। আর গ্লুকোজ 6-ফসফেট আমরা জানি গ্লুকোজ ইজ আ হেক্সোজ মলিকিউল, এই যে হেক্সোজ 6-ফসফেট মানে হচ্ছে মোনোফসফেট, তো হেক্সোজ মোনোফসফেটের শান্টিং হচ্ছে, শান্টিং হয়ে পেন্টোজ ফসফেট পাথওয়েতে ঢুকছে, দ্যাটস ওয়াই এটাকে আলাদা নাম দিচ্ছি আমরা HMP পাথওয়ে, হেক্সোজ মোনোফসফেট শান্ট। বোঝা গেল? হ্যাঁ।
মিনিং গুলো কিন্তু কোশ্চেন দেয় কিন্তু, ঠিক আছে? why pentose phosphate pathway is called HMP pathway, because তখন এটা লিখতে হবে, because here after the glucose to glucose 6 phosphate conversion, glucose 6 phosphate enter or bypass into the pentose phosphate pathway, rather go into the glycolysis. Normally of glycolysis যাওয়ার কথা ছিল, but যাচ্ছে না, bypass করে চলে গেল pentose phosphate pathway তে. That's why here shunting occurred. Glucose 6 phosphate here shunted into the pentose phosphate pathway, and hence it's called hexose monophosphate shunt, HMP pathway. Okay. Non-oxidative phase. Non-oxidative phase feature দেখো. In non-oxidative phase, the sugars are interconversion occurred. Interconversion of sugars occurs. In non-oxidative phase, interconversion of sugars take place. Second point, non-oxidative phase. Second point, non-oxidative phase. Non-oxidative phase 3 কার্বন থেকে 3C2 7 কার্বন অবধি যেতে পারে কনভার্সন করে, ইন্টার কনভার্সন করে, কম্বাইন করে 3 কার্বন to 7 কার্বন sugars are formed. Non-oxidative phase features number 3. Two important enzymes are needed for non-oxidative phase. Number 1, trans-ketolase, and number 2, trans-aldolase. ফিচার্স চেক করে নাও। নেক্সট আমরা দেখব পাথওয়েটা টোটাল। ফিচার ক্লিয়ার? হ্যাঁ। ভালো করে পাথওয়েটা বুঝে নাও। প্রথম প্রথম একটু ডিফিকাল্ট লাগতে পারে, জাস্ট কিছু ক্যালকুলেশন আছে আর কিছুই না। ক মলিকিউল নেব তাহলে কি তৈরি হবে। ওকে, সো স্টার্ট করব আমরা গ্লুকোজ 6 ফসফেট থেকে, কারণ গ্লুকোজ টু গ্লুকোজ 6 ফসফেট ইজ দ্য নরমাল রিঅ্যাকশন। তারপর গ্লুকোজ 6 ফসফেটটা বাইপাস করছে, শান্টিং হচ্ছে। সো গ্লুকোজ 6 ফসফেট অক্সিডেটিভ ফেজে ঢুকবে। গ্লুকোজ 6 ফসফেট অক্সিডেটিভ ফেজে ঢুকছে। অক্সিডেটিভ ফেজে ঢুকছে মানে 2 রাউন্ড ঢুকছে। ফার্স্ট রাউন্ডে তৈরি করছে ও 6 ফসফোগ্লুকোনেট। এখানে আমি ক্যারেক্টারিস্টিক্স বলেছিলাম NAD+ লাগবে না, NADP+ লাগবে। তো যখন তৈরি হবে NADPH তৈরি হবে, খেয়াল রাখবে। পেন্টোজ ফসফেট পাথওয়েতে oxidation reduction agent যেটা সেটা not NAD+, it is NADP+ and produced after that NADPH. So glucose 6 phosphate এখানে oxidized হলো, NADP reduction হলো। গ্লুকোজ 6 phosphate এর oxidized হয়ে তৈরি হবে হচ্ছে 6 phosphogluconate। 6 phosphogluconate। 6 ফসফোগ্লুকোনেট। তাহলে গ্লুকোজ 6 ফসফেটে যাওয়ার কথা ছিল ফ্রুক্টোজ 6 ফসফেটে,
ফ্রুক্টোজ 6 ফসফেটে, তারপর হচ্ছে তোমার ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেটে, মানে ইএনপি তে যাওয়ার কথা ছিল, ইএনপি টাকে বাইপাস করে দিয়ে চলে গেল হচ্ছে তোমার পেন্টোজ ফসফেট পাথওয়েতে, যার জন্য এটাকে আমি এইচএমপি পাথওয়ে বললাম, হেক্সোজ মনোফসফেট শান্ট। ঠিক আছে, চলো 6 ফসফোগ্লুকোনেট ফার্দার অক্সিডাইজড হবে এন্ড দিস টাইম ডিকার্বক্সিলেশন হবে, মানে কার্বন ডাই অক্সাইড বেরোবে। সো ফার্দার অক্সিডেশন মানে NADP প্লাস আবার লাগবে, NADPH তৈরি হবে with the release of carbon dioxide to make ribulose 5 phosphate, ribulose 5 phosphate। কার্বন নাম্বার গুলো আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি। 6 কার্বন ছিল, এখনো অবধি 6 কার্বন আছে ফার্স্ট স্টেপে, বাট কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেছে মানে 5 কার্বনে কনভার্ট হয়েছে, একই না? সো অক্সিডেটিভ ফেজ অফ দা পেন্টোজ ফসফেট পাথওয়ে ডান। অক্সিডেটিভ ফেজে দুবার অক্সিডেশন হবে, সেকেন্ড টাইমে ডিকার্বক্সিলেশনও হবে, মানে কার্বন ডাই অক্সাইড বেরোবে। তো 6 কার্বন কম্পাউন্ড 5 কার্বনে কনভার্ট হবে, যেহেতু তোমার পেন্টোজে চলে এসেছে, দ্যাট মিন্স এটার জন্য আমরা নাম দিয়েছিলাম পেন্টোজ ফসফেট পাথওয়ে। এরপরে যা হবে কনভার্সন সব পেন্টোজ থেকে হবে, দ্যাটস ওয়াই পেন্টোজ ফসফেট পাথওয়ে। ঠিক আছে, হ্যাঁ এই জায়গাটা একবার চেক করবে। এবার ফার্স্ট অফ অল এটা আমরা 1 গ্লুকোজ দিয়ে স্টার্ট করেছি, মানে 1 গ্লুকোজ 6 ফসফেট দিয়ে স্টার্ট করেছি, বাট 1 গ্লুকোজ 6 phosphate is not enough. How many glucose is needed? Glucose 6 phosphate is needed 3 amount. 3 amount of glucose 6 phosphate is needed, কারণ নন অক্সিডেটিভ ফেজে ইন্টার কনভার্সন হবে, কম্বাইন্ড হবে, ব্রেকডাউন হবে, সো নাম্বার অফ গ্লুকোজ মলিকিউল, গ্লুকোজ 6 ফসফেট মলিকিউল শুড বি হাইয়ার। সো একটা 6 ফসফেট দিয়ে কাজ চলবে না, তিনটে মলিকিউল অল টুগেদার লাগবে, তিনটে মলিকিউল লাগবে। যদি তিনটে মলিকিউল লাগে তাহলে উপরের পেপার গুলো চেঞ্জ করে দেবো। ঠিক আছে, ওকে, এই জায়গাটা ক্রিটিক্যাল এর পর থেকে। ঠিক আছে, রাইবিউলোজ 5 ফসফেট একটা মলিকিউল, রাইবিউলোজ 5 ফসফেট একটা মলিকিউল অফ রাইবিউলোজ 5 ফসফেট আইসোমারেজ দিয়ে রাইবোজ 5 ফসফেটে কনভার্ট হবে, সেইভাবে দেখেন বেটার হবে। 1 molecule of ribulose 5 phosphate convert into ribose 5 phosphate, ribose 5 phosphate। দেখো রাইবিউলোজ ছিল হচ্ছে তোমার কিটো সুগার, রাইবোজ হচ্ছে অ্যালডো সুগার, দ্যাট মিন্স এখানে কাজ করবে হচ্ছে রাইবিউলোজ 5 phosphate আইসোমারেজ, আইসোমারেজ এনজাইম। ঠিক আছে, ওকে, আরো 2 মলিকিউল পড়ে রয়েছে রাইবিউলোজ 5 ফসফেট, এই 2 মলিকিউল কি কনভার্ট করবে? এপিমারেজ দিয়ে কনভার্ট হবে, এপিমারেজ। এপিমারেজ মানে সুগারে আইসোমারাইজেশন হচ্ছে না, জাস্ট কি হচ্ছে তোমার পজিশন চেঞ্জ হচ্ছে, এপিমারেজ। এপিমার ক্রিয়েট করে, শুনে রেখেছো, সুগারে এপিমার হয়। তো এপিমারেজ দিয়ে যদি কাজ করে রাইবিউলোজ 5 ফসফেট চেঞ্জ হয়ে যাবে জাইলিউলোজ 5 ফসফেটে, জাইলিউলোজ 5 ফসফেটে। হাউ মেনি মলিকিউল? 2 মলিকিউল, সেম জিনিস, জাইলিউলোজ 5 ফসফেট, সেম এনজাইম এপিমারেজ। এই জায়গাটা ক্লিয়ার কিনা বলবে, এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেলে তোমার ব্যাপারটা বোঝা যাবে। হ্যাঁ 3 molecules of ribulose bisphosphate, out of 3 1 molecule convert isomerase দিয়ে ribose 5 phosphate, other 2 molecule convert into xylulose 5 phosphate। আমি সেপারেট করে লিখেছি 2 molecule, কারণ কাজে লাগবে আমাদের, একটু বাদে সেপারেট করে লেখাটাই বেটার। এরপরে কি হবে দেখো, এই রাইবোজ, আচ্ছা কার্বন নাম্বার গুলো লিখে দিই, এগুলো সব 5 কার্বন, 5 কার্বন, 5 কার্বন, ওকে। এরপরে যেটা হবে তোমার
রাইবোজ 5 ফসফেট মানে একটা অ্যালডোজ সুগার একটা কিটোজের সাথে কম্বাইন করবে। রাইবোজ 5 ফসফেট জাইলিউলোজ 5 ফসফেট আর কম্বাইন্ড ইচ আদার, তার মানে টোটাল একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড কটা মলিকিউল মানে কটা কার্বনের তৈরি হবে ইন্টারমিডিয়েট কম্পাউন্ডটা 5 কার্বন প্লাস 5 কার্বন 10 কার্বন তৈরি হবে। 10টা। ইয়েস, ইয়েস অর নো? ওকে, সো কম্বাইন্ড হলো, আফটার দ্যাট ব্রেকডাউনও করে যাবে কারণ 10 কার্বন এত বড় মলিকিউলটা স্টেবিলিটি পাবে না, ব্রেকডাউন করে যাবে। ব্রেকডাউন করবে কিভাবে? 6 4 ব্রেকডাউন করবে হচ্ছে 6 আর 4 সরি 7 আর 3 তে, 7 আর 3 কার্বনে ফার্স্টে করে তৈরি করবে 3 কার্বন কম্পাউন্ড গ্লিসারল দিয়ে 3 ফসফেট গ্যাপ and 7 carbon compound pseudo heptulase 7 phosphate, heptulase 7 phosphate। আচ্ছা আমরা ফিচারসে লিখেছিলাম দেখেও 7 কার্বন অবধি যেতে পারে, 3 কার্বন কম্বিনেশনের পর ইন্টার কনভার্সনের পর 3 কার্বন টু 7 কার্বনে যেতে পারে। এই দেখো 7 কার্বন সুগারে গেছে, 7 কার্বন সুগার আর কোনো পাথওয়েতে জেনারেট করে না এক্সেপ্ট পেন্টোজ ফসফেট পাথওয়ে। So it is the unique features about pentose phosphate pathway where 7 carbon sugars are generated and one of the name is pseudoheptulase 7 phosphate। দেখে নাও। সো 5 কার্বন মিলে 10 কার্বনের ইন্টারমিডিয়েট তৈরি করে যখন ভাঙছে 7 আর 3 তে ভাঙছে। ঠিক আছে, এই জায়গায় দুটো কি এনজাইম বলেছিলাম না, ট্রান্সকিটোলেজ আর ট্রান্সঅ্যালডোলেজ কাজ করে, এই জায়গায় কাজ করে হচ্ছে ট্রান্সকিটোলেজ, ট্রান্সকিটোলেজ এনজাইম। ট্রান্সকিটোলেজ যেটা করে সেটা হচ্ছে রাইবোজের 5 কার্বন থেকে 2 কার্বন এখানে শিফট করে দেয়, 2 কার্বনকে এখানে শিফট করে দেয়। তাহলে কি হবে দেখো, রাইবোজ 5 ফসফেট চলে যাবে গ্যাপে আর 2 কার্বন শিফট করে গেছে মানে জাইলুলোজ 5 ফসফেট চলে যাবে স্টেডোহেপ্টুলোজ 7 ফসফেটে। এক্সাক্ট মেকানিজমটা আমি বললাম, এটা না দেখালেও চলবে, জাস্ট বোঝার জন্য। 2 কার্বনকে শিফট করে দেবে ট্রান্সকিটোলেজ ফ্রম রাইবোজ 5 ফসফেট থেকে 2 কার্বনকে সরিয়ে জাইলোজে ঢুকিয়ে দেবে। পয়েন্ট ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা নেক্সট দেখো, আবার কম্বাইন করাবে 3 কার্বন 7 কার্বন মিন্স হচ্ছে গ্যাপ এন্ড সেডোহেপ্টুলোজ কে আবার কম্বাইন করাবে, তার মানে আবার 10 কার্বন তৈরি হলো এন্ড ব্রেকডাউন করবে, ব্রেকডাউন করাবে, ব্রেকডাউন করাবে 6 আর 4 এবার ফ্রুক্টোজ 6 ফসফেট, fructose 6 phosphate and erythrose 4 phosphate, erythrose 4 phosphate। দেখো ঠিক আছে, এখানে কি করেছে বলতো, এখানে যেটা করেছে এখান থেকে 3 কার্বনকে বের করে এখানে শিফট করে দিয়েছে, দেখো তো হবে কিনা। এখান থেকে 3 কার্বনকে বের করে দিয়েছে মানে এটা এখন 4 কার্বনে কনভার্ট করেছে, এই যে এরিথ্রাস 4 ফসফেট 4 কার্বন, আর এখানে 3 কার্বন শিফট করেছে 3 প্লাস 3 6 কার্বন। এখানে এনজাইমটা যেটা কাজ করবে ট্রান্স অ্যালডোলেজ, ট্রান্স অ্যালডোলেজ এনজাইম। সো 2 কি এনজাইম বলছিলাম কাজ করবে নন অক্সিডেটিভ ফেজে ট্রান্সকিটোলেজ ট্রান্স অ্যালডোলেজ, দেখো কাজ করে দিয়েছে। বলবে এত অব্দি ক্লিয়ার কিনা? হ্যাঁ। আচ্ছা একটা জাইলুলোজ 5 ফসফেট স্টিল রিমেনিং আছে তো হাতে আমাদের, এবার জয়েনিং করাবে দেখো দেখে, জাইলুলোজ 5 ফসফেট 5 কার্বন সুগার, তো 5C and 4C এই দুটোকে কম্বাইন করাবে, ব্রেকডাউন করাবে। সো 9 কার্বনের একটা ইন্টারমিডিয়েট তৈরি করে ব্রেকডাউন করে দেবে।
9 কার্বনকে ইন্টারমিডিয়েট ব্রেক করবে হচ্ছে 6 তে, মানে তৈরি হবে ফ্রুক্টোজ 6 ফসফেট। আর হচ্ছে গ্লিসারালডিহাইড 3 ফসফেট। সিক্স কার্বন 3 কার্বন। দেখে নাও। ঠিক আছে। আচ্ছা, গ্যাপ হ্যাঁ। দুই জায়গায় যেতে পারে। গ্লিসারালডিহাইড 3 ফসফেটে দুটো অপশন আছে, ইদার ও পাইরুভেটে মুভ করতে পারে, অর ও ফ্রুক্টোজ 6 ফসফেটে মুভ করে গিয়ে গ্লুকোজ তৈরি করতে পারে। তো অপশন ওর কাছে দুটো খোলা, তো দুটো অপশনই রেখে দেবো। ইদার গ্যাপ, দেখা যাচ্ছে কি, ইদার গ্যাপ মুভ ইনটু ফ্রুক্টোজ 1,6 না স্যার, বিসফসফেট, নিচে দেখা যাচ্ছে না। গ্যাপ কনভার্ট ইনটু ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, or gap convert into pyruvate. No. গ্যাপের কাছে both option available, either it move into the glycolysis pathway to convert pyruvate, or it can go gluconeogenesis pathway to make fructose 1,6 bisphosphate. দেখেন, যদি ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি করে তাহলে ও কি তৈরি করতে যাবে, আবার ব্যাক রিঅ্যাকশন করে ফ্রুক্টোজ 6 ফসফেটে। তাহলে অলরেডি 3 মলিকিউল ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হবে যদি এই পাথওয়েতে গ্যাপ যায়। আর ফ্রুক্টোজ 6 ফসফেট গুলো কনভার্ট করবে হচ্ছে গ্লুকোজ 6 ফসফেটে যদি রিকোয়ারমেন্ট লাগে গ্লুকোজের। তো এই সাইকেলটা এইভাবে চলে, দেখে নাও। কমপ্লিকেটেড কোশ্চেন আসে পেন্টোজ ফসফেট পাথওয়ে টোটাল লিখতে দেয়। উইদাউট প্র্যাকটিস নামাতে পারবে না, আমি বারবার বলছি। তোমরা ভাবছো একবারে আমি নামিয়ে আসবো এক্সামে, মিস্টেক হয়ে যাবে, ঠিক আছে। এখানে কোনো নাম্বারিং এর মিস্টেক হবে অথবা তুমি প্রোডাক্ট ভুল করবে বানাতে। প্র্যাকটিস যদি না করো, এই টোটাল তোমার পেন্টোজ ফসফেট পাথওয়ে লিখতে দেয়, সো মিস্টেক হবেই হবে, 100% মিস্টেক হবে যদি না প্র্যাকটিস করো। তো যদি ভাবো যে একবারে নামিয়ে আসবো, সব থেকে এটা বাজে ভুল করতে চলেছো লাইফে, একবারে এটা নামবে না। স্যার নিচে ওটা কি লেখা, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট গ্লুকোনিওজেনেসিস এর পাথওয়ে গ্যাপ, 2 মলিকিউল অফ গ্যাপ থেকে যেটা তৈরি হয়। বলো, বোঝা যাচ্ছে তো? পাথওয়ে ক্লিয়ার? হ্যাঁ। তুমি কোশ্চেন করবে স্যার এত কিছু করে এর ইম্পর্টেন্সটা কি, মানে কেন পেন্টোজ ফসফেট পাথওয়ে ফেল করছে। সো ভেরি ইম্পর্টেন্স আছে, দ্যাটস ওয়াই করছে। আর ইম্পর্টেন্স গুলো আমরা চেক আউট করবো এবার। ইম্পর্টেন্স অফ পেন্টোজ ফসফেট পাথওয়ে। ফার্স্ট ইম্পর্টেন্স হচ্ছে NADPH জেনারেশন, দেখতে পাচ্ছ NADPH কত মলিকিউল জেনারেট করেছে, 6 মলিকিউল। ফার্স্ট ইম্পর্টেন্স হচ্ছে NADPH মলিকিউল জেনারেট করা। NADPH একটা গুড রিডিউসিং বিহেভিয়ার শো করে, ঠিক আছে। সেলের মধ্যে গুড রিডিউসিং বিহেভিয়ার শো করে, কারণ সেল ম্যাক্সিমাম ব্যাকটেরিয়াল সেল বলো, ইউক্যারিওট সেল তো ছেড়ে দিলাম, ব্যাকটেরিয়া সেল যখন আছি, ব্যাকটেরিয়া সেল এরোবিক হয়। তো এরোবিক অর্গানিজম কি তৈরি করবে, এরোবিক অর্গানিজম যখন পাথওয়েতে যাবে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস জেনারেট করে।
যখন পাথওয়েতে যায় না, অক্সিজেন ঢোকে পাথওয়েতে, অক্সিজেন থেকে ডিফারেন্ট টাইপ অফ রিঅ্যাক্টিভ স্পিসিস তৈরি হয়, যেগুলোকে বলে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, এন্ড শর্ট ফর্ম হচ্ছে আরওএস, রস। এই রস জেনারেশন যদি হয়, সেল কিন্তু ড্যামেজ হয়ে যাবে। রসে কি হয়, সেল ড্যামেজ হয়। তো এই সেল ড্যামেজকে যদি প্রোটেকশন দিতে হয়, তাহলে NADPH ইজ দ্য ওয়ান অফ দ্য মলিকিউল দ্যাট প্রোটেক্ট করে সেল ড্যামেজকে, প্রিভেন্ট করে সেল ড্যামেজকে, বিকজ NADPH ডাইরেক্টলি রসকে প্রিভেন্ট করতে পারে জেনারেশন করার, কারণ ও রিডিউসিং বিহেভিয়ার শো করে, অক্সিডাইজ মলিকিউলকে রিডিউস করে দেবে। তাহলে ফার্স্ট ইম্পর্টেন্স বুঝতে পেরেছো, সেল কি চাইছে এখানে, সেল চাইছে অল টাইম রিডিউসিং এনভায়রনমেন্ট রাখা বাই মেকিং NADPH হাই কনসেন্ট্রেশনে। এটা যত ভালো থাকবে যে সেলে NADPH কনসেন্ট্রেশন, তত বেটার কাজ করবে একটা সেল। আদারওয়াইজ অক্সিজেন রেডিকাল তৈরি হবে, অক্সিজেন রেডিকাল গুলো লিপিড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড এগুলোকে ভাঙতে শুরু করবে। বলো। হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে, ইম্পর্টেন্স নাম্বার 2। দেখো পাথওয়েতে তৈরি হয়েছে এরিথ্রোস 4 ফসফেট, খেয়াল করো, এরিথ্রোস 4 ফসফেট তৈরি হয়েছিল না, এরিথ্রোস 4 ফসফেট। এরিথ্রোস 4 ফসফেট ক্যান বি সিনথেসাইজড, অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড এরিথ্রোস 4 ফসফেট থেকে তৈরি হতে পারে, অ্যামিনো অ্যাসিড তৈরি হতে পারে, অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড যখন যেটা লাগবে সেল তৈরি করে নেবে, অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড প্রোভাইড করতে পারে। আচ্ছা, এরিথ্রোস 4 ফসফেট থেকে ভিটামিন B6 তৈরি হতে পারে, ভিটামিন B6 তৈরি করতে পারে। তো এরিথ্রোস 4 ফসফেট ইজ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, যেটা ইন্টারমিডিয়েটে আমরা পেয়েছি এই স্টেজে, 4 কার্বন স্টেজে। সো সেকেন্ড ইম্পর্টেন্স প্রোভাইড করছে হচ্ছে এরিথ্রোস 4 ফসফেট, অ্যামিনো অ্যাসিড প্রিকারসর, ভিটামিন B6 এর প্রিকারসর। প্রিকারসর মানে হচ্ছে তৈরি করার জন্য নেসেসারি এলিমেন্ট প্রোভাইড করছে। নাম্বার 3 ইম্পর্টেন্স, রাইবোজ 5 ফসফেট পেয়েছি আমরা, দেখো রাইবোজ 5 ফসফেট এইখানে আমি পেয়েছি, এই যে রাইবোজ 5 ফসফেট, এটা একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, কারণ রাইবোজ 5 ফসফেট থেকে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিওটাইডস তৈরি হয়। রাইবোজ 5 ফসফেট মেজর কম্পোনেন্ট অফ নিউক্লিক অ্যাসিড। দেখে নাও ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স অফ EMP পাথওয়ে, বারবার কোশ্চেন আসে। নাম্বার 4 পয়েন্ট ইম্পর্টেন্সে, নাম্বার 4 পয়েন্ট ইম্পর্টেন্সে দেখো, যখন যখন দরকার পড়বে গ্যাপ পাইরুভেট কনভার্ট করে দেবে, গ্যাপ পাইরুভেটে কনভার্ট করবে, আর গ্যাপ থেকে পাইরুভেট যাওয়ার টাইমে কিন্তু এটিপি জেনারেট করবে। তাহলে ফোর্থ স্টেজ আমরা এটাকেও বলতে পারি গ্যাপ টু পাইরুভেট কনভার্সন উইথ ফরমেশন অফ এটিপি, এটিপি জেনারেশন। রিকোয়ারমেন্টে ও এটিপিও জেনারেট করতে পারে যদি এই পাথওয়েতে ঢোকে, কারণ গ্যাপ থেকে পাইরুভেট টাইমে, গ্যাপ টু পাইরুভেট টাইমে এটিপি জেনারেট হবে। এটিপি প্রডিউস হবে, প্লাস লিখলাম। ঠিক আছে, আর পয়েন্ট দেখো নাম্বার 5, ইম্পর্টেন্স নাম্বার 5, 5 কার্বন সুগার গুলোকে ইউজ করার এবিলিটি পাচ্ছে। 5 কার্বন সুগার, রাইবোজ 5 ফসফেট, রাইবোজ 5 ফসফেট, দ্যাট মিন্স নরমালি সেল আমরা জানি গ্লুকোজে গ্রো করে, বাট যদি আমরা 5 কার্বন সুগার দিই তাহলে কিভাবে গ্রো করতে পারে, সেল কি ইউজ করতে পারবে? ইয়েস করতে পারবে, বাই মিনস অফ পেন্টোজ ফসফেট পাথওয়ে দিয়ে। তাহলে এখানে একটা অ্যাডভান্টেজ পাচ্ছে মাইক্রোবস কি, 5 কার্বন সুগার গুলোকে ইউজ করার এবিলিটি। Microbes can grow on 5 carbon sugars.
তো পেন্টোজ ফসফেট পাথওয়ে 5 importance. Number 1, NADPH এর ইম্পর্টেন্স, H+4 ফসফেটের ইম্পর্টেন্স, রাইবোজ 5 ফসফেটের ইম্পর্টেন্স, এটিপি জেনারেট করতে পারে যখন গ্যাপ টু পাইরুভেটে যায়, আর হচ্ছে তোমার 5 কার্বন সুগার গুলোকেও ইউটিলাইজ করার ক্যাপাসিটি গেইন করে মাইক্রোবস। দেখে নাও, আজকে আর ইডি পাথওয়েতে যাচ্ছি না, পেন্টোজ ফসফেট পাথওয়েটাই ভালো করে প্র্যাকটিস করো, যেটা দেখালাম, আর ইম্পর্টেন্সটা। ইডি পাথওয়ে নেক্সট ক্লাসে যাও, মানে আরো একটা পাথওয়ে আছে এরকম, এত কমপ্লিকেট নয়, বাট স্টিল ওটাও কমপ্লিকেটেড। তো আজকে আর যাচ্ছি না, দুটো কমপ্লিকেট নিয়ে মাথায় চাপ দিয়ে লাভ নেই, এটাকে আগে কমপ্লিট করো, এটাকে উদ্ধার করো, বিকজ এটা কোশ্চেনে আসে পেন্টোজ ফসফেট পাথওয়ে। ডিরেক্ট কি পাথওয়ে লিখতে বলবে না ভিতর থেকে একদম কোশ্চেন একদম আসতে পারে? না, ভেতর থেকেও আসতে পারে, কিন্তু এই জায়গা থেকে ডাইরেক্ট কোশ্চেন দেওয়াই চান্স বেশি, মানে পেন্টোজ ফসফেট পাথওয়েতে ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দেয়, পুরো পাথওয়েটা লিখতে দেয়। আচ্ছা, না হলে ইম্পর্টেন্স চায়, আচ্ছা না হলে তোমার শুধু অক্সিডেটিভ ফেজ আর নন অক্সিডেটিভ ফেজ আলাদা করেও চাইতে পারে। অক্সিডেটিভ ফেজ কোনটা? অক্সিডেটিভ ফেজ হচ্ছে ফার্স্ট 3, এই যে এই রিঅ্যাকশন, এইটুকু হচ্ছে তোমার অক্সিডেটিভ ফেজ, এটা 2 মার্কস এর কোশ্চেনের জন্য দিতে পারে অক্সিডেটিভ ফেজ। বাট এটা যদি দেয় পেন্টোজ ফসফেট পাথওয়ে টোটালটা, তাহলে 5 মার্কস এই দেবে, ঠিক আছে, বা 4 এ দিতে পারে, যেভাবে খুশি, একদম ডাইরেক্ট লিখতে দেয়। আচ্ছা, নন অক্সিডেটিভ দিলে তো প্রথম থেকে মানে একদম ফার্স্ট থেকেই লিখতে হবে তাহলে। না, কেন করবে তুমি? রাইবুলোজ 5 ফসফেট 3 মলিকিউল থেকে ভাঙবে এটাকে, নন অক্সিডেটিভ, এটা তো দেখানোর আচ্ছা, দরকার নেই। রাইবিউলোজ 5 ফসফেট 3 মলিকিউল নিয়ে ভাঙা শুরু করবে, একটা আইসোমারেজ, দুটো এপিমারেজ দিয়ে দেন, যা যা আছে সেটা করার। আমি বারবার বলছি এটা প্র্যাকটিস লাগবে, কিন্তু উইদাউট প্র্যাকটিস নামাতে পারবে না। এই যে যে অ্যাডিশন হওয়ার পর যে ব্রেকডাউন, কিসে ব্রেকডাউন হচ্ছে ভুলবে এক্সামের টাইমে, যতক্ষণ না তুমি প্র্যাকটিস করে যাচ্ছ। আর এটা লিখতেও দেয়, মানে কোশ্চেন আসে পেন্টোজ ফসফেট পাথওয়ে। তো এখনই প্র্যাকটিস করো, আজকেই প্র্যাকটিস করে নাও, তাহলে টাটকা মনে থাকবে আর কি। ক্লাস এন্ড করলাম, নেক্সট ক্লাসে আমরা ইডি পাথওয়ে যাব, ফলোড বাই হচ্ছে টিসিএ সাইকেল, কারণ এর পরের স্টেজ হচ্ছে তোমার টিসিএ সাইকেল, ক্রেবস সাইকেল। সো আবার দুটো পাথওয়ে কিন্তু অ্যাড হবে নেক্সট ক্লাসে। তো আবার বারবার বলছি, পাথওয়ে প্র্যাকটিস করা স্টার্ট করো, উইদাউট প্র্যাকটিস কিন্তু পারবে না। প্র্যাকটিস মানে ওই একবার করে রেখে দিলাম, আবার নেক্সট উইকে গিয়ে ধরবো, এটা নয়। একদিন বাদে বাদেই জিনিসটাকে একটা রাফ খাতায় লেখো, কলেজে ফাঁকা টাইম পেলে প্র্যাকটিস করো। এটা যদি না করো তাহলে কিন্তু প্রবলেম আছে মেটাবলিজমে মেনলি, ঠিক আছে? তো কলেজে যখন ফাঁকা টাইম পাবে, একটা রাফ খাতা নাও, প্র্যাকটিস করা স্টার্ট করো। যে যা খুশি বলতেই পারে তোমাকে, তোমার বন্ধু বান্ধব তোমাকে ওটা নিয়ে কিছু বলতে পারে বা মক করতে পারে, কিচ্ছু বলারও কিছু নেই, ভাবারও কিছু নেই। এটা করার দরকার আছে প্র্যাকটিস, উইদাউট দ্যাট কিন্তু পারবে না। আদারওয়াইজ তোমাকে ওই কাগজে লিখে নিয়ে যেতে হবে, সোজা হিসেব বলে দিলাম, ম্যাক্সিমাম তাই নিয়ে যাবে। আর ধরা পড়লে তো বুঝতেই পারছো কি হবে, এক্সাম ক্যান্সেল। ওকে, এন্ড করলাম, নেক্সট ক্লাসে আরো দুটো পাথওয়ে দেখবো।